আসসালামু আলাইকুম সবাইকে। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার বায়োলজির ফাইনাল টাস্ক সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইস্তিকার ফারুকী তোহা। এতদিন তোমাদের যা প্রিপারেশন নেওয়ার নিশ্চয়ই তোমাদের নেওয়া শেষ। এই মুহূর্তে তোমাদের কোন টপিকগুলো একটু বেশি দেখা দরকার এবং কোন ফিগারগুলো একটু বেশি প্র্যাকটিস করা দরকার সেটা নিয়ে মূলত আজকের ক্লাসটুকু। তোমাদের বায়োলজি চ্যাপ্টার, বায়োলজি বইয়ের মধ্যে টোটাল 14টা চ্যাপ্টার। এই 14টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারগুলো থেকে 8টা সিকিউ তুমি পেতে পারো এবং কোন সিকিউগুলা বা কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে বেশি নাম্বার আসার চান্স থাকে, সো সেইগুলো নিয়ে আজকে মূলত আমার এই সাজেশন ক্লাসটুকু। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে। শুরু করা যাক। ওকে, আমার সাজেশন ক্লাসের প্রথম চ্যাপ্টারটা আমি বাছাই করছি জীবকোষ এবং একটা চ্যাপ্টার। এখান থেকে কোন টপিকগুলো আমার একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার, কোন ফিগারগুলো আমার একটু বেশি প্র্যাকটিস করা দরকার, সেগুলোই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জীবকোষ এবং টিস্যু এই অধ্যায় থেকে মূলত বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, এটা তুমি ধরে নিতেই পারো। কোনো যদি ঝামেলা না হয় বা কোনো দুর্ঘটনা না হলে এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবাই। সো এখান থেকে কোন টপিকগুলো বেশি দেখা দরকার খেয়াল করো। আমার এখানে আমি কিছু 5 স্টার টপিক, কিছু 3 স্টার টপিক দিয়ে আলাদা করছি। 5 স্টার টপিকের মধ্যে আমি প্রথম যে কোয়েশ্চেনটা দিছি মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা এবং চিত্র। বায়োলজিতে একটা জিনিস মনে রাখবা, ম্যাক্সিমাম কোয়েশ্চেনে তোমাকে বলে দিবে না চিত্র অঙ্কন করো বা ফিগার দেখাও। সো তোমার এইখানে তুমি যদি ফিগার ভালো আঁকতে পারো, সো এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ। তুমি কোয়েশ্চেনের মধ্যে ফিগার দিবা, অবশ্যই দিবা। বায়োলজিতে তুমি ফিগার দিয়ে তোমার ফিগারই তোমার টিচারের সাথে কথা বলবে, তোমার ফিগারই টিচার থেকে নাম্বারটাকে আদায় করে নেবে। প্রথম কোয়েশ্চেনটা দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা এবং চিত্র। মাইটোকন্ড্রিয়া এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে? তোমাকে বলতে পারে কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিকর বলা হয় ওই অঙ্গাণুর উদ্দীপকে এরকম একটা ক্লো দিয়ে দিল, সাইটোপ্লাজম এমন একটা অঙ্গাণু যেটা কোষের পাওয়ার হাউস বলা হয়, ওই অঙ্গাণুর ব্যাখ্যা দাও বা ওই অঙ্গাণুর সচিত্র বর্ণনা দাও। তাহলে সচিত্র বললে তো অবশ্যই চিত্র দিতে হবে, ব্যাখ্যা আসলেও এই কোয়েশ্চেনটা চিত্র দিবা। এটা প্রায় বলতে গেলে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে কোয়েশ্চেনটা আসে। তাহলে এখান থেকে প্রথমেই তোমার এই কোয়েশ্চেনটা পড়তে হবে এবং চিত্র প্র্যাকটিস করতে হবে। তাহলে ফিগার মাস্ট এই কোয়েশ্চেনের। এরপর আসে ক্লোরোপ্লাস্টের সচিত্র ব্যাখ্যা। ক্লোরোপ্লাস্ট কি আমরা জানি, প্লাস্টিডের একটা প্রকার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের আর কি কি প্রকার আছে? ক্রোমোপ্লাস্ট, লিওকোপ্লাস্ট। তাহলে এখান থেকে ক্লোরোপ্লাস্টের চিত্রটা দেখবা এবং এটার ব্যাখ্যা একটু জানবা। এটাকে বলা হয় কোষের রান্নাঘর বলা হয়। কেন কোষের রান্নাঘর বলা হয় তোমরা নিশ্চয়ই জানো। এখানে কি হয়? সালোক সংশ্লেষণের বিক্রিয়া হয়। সালোক সংশ্লেষণে কি হবে? উদ্ভিদের জন্য খাদ্য তৈরি হবে। সো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। এখান থেকে ক্লোরোপ্লাস্টের সচিত্র ব্যাখ্যা, তাহলে চিত্র প্র্যাকটিস করতে হবে এবং ব্যাখ্যা জানতে হবে। তাহলে প্লাস্টিডের তুলনামূলক আলোচনা। প্লাস্টিডের তুলনামূলক আলোচনা মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিওকোপ্লাস্ট তিনটার পার্থক্য আকারে এখান থেকে পড়ে নেবা বা বইয়ের মধ্যে প্যারা করে দেওয়া আছে, তুমি নিজেই পয়েন্ট করে নিবা। ক্লোরো, ক্রোমো, লিওকো, কোনটার অবস্থান কোথায়, কোনটাতে কোন ধরনের পিগমেন্ট থাকে, কোনটা কিসে পরিবর্তিত হতে পারে, কোনটার কাজ খাদ্য তৈরি করা, কোনটার কাজ পরাগায়নে সাহায্য করা, কোনটার কাজ কোনটা খাদ্য সঞ্চয় করা, কোনটা কী কাজ করে, এইভাবে তুমি একটা বক্স করে নেবা বা তুলনামূলক আলোচনা। এটা তুমি তুলনামূলক আলোচনা হিসেবে আসতে পারে। প্লাস্টিডের বিভিন্ন প্রকারের তুলনামূলক আলোচনা করো। এরপরে আসে সরল টিস্যুর তুলনা। সরল টিস্যুর মধ্যে কী কী আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার তুলনা আসতে পারে। সো এই কোয়েশ্চেনের জন্য তোমার এই, তাহলে এখানে আমি যে কোয়েশ্চেনগুলো বললাম, প্রথমে মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা। এই কোয়েশ্চেন তোমাকে সরাসরি কোয়েশ্চেনে বলতে পারে ফিগার ড্র করতে, অথবা বলতে পারে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাখ্যা করতে, সেক্ষেত্রে তোমার ফিগার সহ করতে হবে। আর ক্লোরোপ্লাস্ট চিত্র বলতে পারে, আর না বললে তুমি চিত্র দিবা। এরপরে প্লাস্টিডের তুলনামূলক আলোচনা, সরল টিস্যুর তুলনা। তাহলে সরল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার চিত্র সহ ব্যাখ্যা করবা। এরপরে কোয়েশ্চেন ফ্লোয়েম টিস্যুর সচিত্র ব্যাখ্যা। ফ্লোয়েমের মধ্যে মধ্যে আমরা জানি জটিল টিস্যুর মধ্যে আছে জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের মধ্যে কি কি আছে? ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যে কি আছে? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তাহলে এই কোয়েশ্চেনটা আসলে বইয়ে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা প্র্যাকটিস করবা, কারণ উদ্দীপকেই দেওয়া থাকে, তোমার কোয়েশ্চেন মার্ক করা থাকতে পারে এইটা কি ওইটা কি, এভাবে কোয়েশ্চেন মার্ক করা থাকতে পারে। সো ফ্লোয়েমের ওইটা চিত্রটা প্র্যাকটিস করবা এবং ব্যাখ্যা নিজের মতো করে বা বইয়ের মতো করে নিজে গুছাই লিখবা ব্যাখ্যাটা। সো এখান থেকে আমরা কি কি পাচ্ছি? জীবকোষ এবং টিস্যু অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারো। এবং এখান থেকে আশা করা যায় এই টপিকগুলো পড়লে তুমি এখান থেকে সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। এই টপিকগুলো পড়লে সিকিউ কমন পাবা।
এখান থেকে আমরা আরও কয়েকটা টপিক দেখে রাখতে পারি যেগুলো থেকে কোয়েশ্চেন আসছে বিগত বছরের সামনে আসতে পারে। এরকমের মধ্যে নিউক্লিয়াসের সচিত্র ব্যাখ্যা। নিউক্লিয়াস চ্যাপ্টার 12-এর মধ্যে হালকা পাতলা নিউক্লিয়াসের কথাবার্তা আছে। তাহলে নিউক্লিয়াসের উপাদান সমূহ, নিউক্লিয়াসের চিত্রটা প্র্যাকটিস করবা, কি কি উপাদান আছে, কোনটার কাজ কি একটু দেখে রাখবা। এরপরে বিভিন্ন প্রকার পেশি টিস্যুর তুলনা, বিভিন্ন প্রকার পেশি টিস্যুর মধ্যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি। তাহলে এখানে যে ঐচ্ছিক পেশি আছে হচ্ছে অনৈচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে হৃদপেশি। এটা তোমার চ্যাপ্টার 9-এর কোয়েশ্চেন, চ্যাপ্টার 9-এও আসতে পারে বা চ্যাপ্টার 9-এর সাথে মার্চ করে এখানে কোয়েশ্চেন আসতে পারে। তোমরা নিশ্চয়ই জানো বায়োলজিতে সবচেয়ে বড় অধ্যায় বলা যায় চ্যাপ্টার 2-কে, জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারটা সবচেয়ে বড়। সো এই চ্যাপ্টারের মধ্যে মূলত আমরা বাকি চ্যাপ্টারগুলোর যে বেসিক বিষয়গুলো সবগুলো নিয়ে এখানেই কিন্তু আলোচনা করা আছে। তুমি এখানের মধ্যে রক্ত নিয়ে কথাবার্তা পাচ্ছ, তুমি এখানে তোমার অস্থি নিয়ে কথাবার্তা পাচ্ছ, তারপরে হচ্ছে তোমার পেশি নিয়ে কথাবার্তা পাচ্ছ। সো এখানের মধ্যে মূলত সব কিছু নিয়ে, যেহেতু এই অধ্যায়টাই মূলত বেসিক, এখান থেকে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা যাচ্ছি। সো এখানের সাথে অন্য অধ্যায় রিলেট করে বা মার্চ করে কোয়েশ্চেন থাকতে পারে। এই অধ্যায় থেকে যদি স্বাধীনভাবে কোয়েশ্চেন হয় আশা করা যায় এই টপিকগুলো আসতে পারে, বা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো, এর বাইরেও আসতে পারে। কিন্তু আমরা ফাইনাল টাচে এই টপিকগুলো অবশ্যই আমরা লাস্ট টাচ হিসেবে এগুলাকেই রাখবো, মানে এগুলো ভালো মতো দেখে যাবই, মানে এগুলো না দেখে আমি পরীক্ষা দিতে যাবো না, মোট কথা হচ্ছে এটা। ওকে, আমরা এরপরে যাই। এরপরে চ্যাপ্টারের মধ্যে আমরা কোন চ্যাপ্টারটা পাচ্ছি? জীবনী শক্তি। অনেকের কাছে খুবই পান্তাবাদ টাইপসের একটা অধ্যায়, অনেকের কাছে একটু কঠিন অধ্যায়। এখান থেকে আমরা কি পড়বো? এবং এই কোয়েশ্চেনটা, এই অধ্যায়টা আমার অনেক ফেভারিট, কারণ এখান থেকে তুমি ঠিকমতো অ্যান্সার করতে পারলে 10-এ 10 পাওয়ার মতো একটা চ্যাপ্টার, মানে খুবই মজার একটা চ্যাপ্টার বলতে গেলে, জীবনী শক্তি। তাহলে এখান থেকে প্রথমেই কি পড়বো? সবাত শ্বসনের প্রবাহ চিত্র। সবাত শ্বসনের প্রবাহ চিত্র, বইয়ে একটা প্রবাহ চিত্র দেওয়া আছে। শ্বসনের দুইটা প্রকার, সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসনে কত এটিপি তৈরি হয় বলো তো? সবাত শ্বসনে কত এটিপি পাওয়া যায়? অবাত শ্বসনে কত পাওয়া যায়? আমরা জানি সবাত শ্বসনে 9-10-এর বই অনুযায়ী 38 এটিপি আমরা পাই। সেই 38 এটিপি এর মধ্যে কোথায় গ্লাইকোলাইসিসে কত পাবো? মানে এইভাবে তোমার C6H12O6 দিয়ে দুই পাশে দুইটা পাইরুভিক অ্যাসিড C3H4O3, এই পাশে C3H4O3, তারপর এদিকে আসবে এসিটাইল কোয়ের পরে হচ্ছে তোমার এই পাশে সেই দিকে ক্রেবস চক্র, বা এইদিকে এসে ক্রেবস চক্র, ঘুরে ফিরে এরকম একটা চিত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, সবাত শ্বসনের প্রবাহ চিত্র, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো এটা এখান থেকে প্রথমেই দেখবা, সবাত শ্বসনের প্রবাহ চিত্র, এটা 3-এ বা 4-এ আসতে পারে। এরপরে শ্বসনের শক্তির হিসাব। তুমি যদি সবাত শ্বসনের প্রবাহ চিত্রটা বুঝে বুঝে পড়ো, সেই ক্ষেত্রে শক্তির হিসাব তোমার জন্য কোনো ব্যাপারই না। সবাত শ্বসনের শক্তির হিসাব, গ্লাইকোলাইসিসে কত এটিপি উৎপন্ন হচ্ছে, এসিটাইল কোয়েতে কত এটিপি উৎপন্ন হচ্ছে, ক্রেবস সাইকেলে কত এটিপি উৎপন্ন হচ্ছে, সেটা তুমি শক্তির ওই শ্বসনের প্রবাহ চিত্র থেকেই ধারণা পাবা। সো এটা তোমার জন্য আর কোনো ব্যাপার থাকলো না। আশা করা যায় তুমি যদি এটা ভালো মতো বুঝে বুঝে পড়ো, বা আগে তো অবশ্যই পড়ছো, এটা পড়লে এটা তোমার জন্য আর কোনো ব্যাপারই না। এখান থেকে কীভাবে কোয়েশ্চেন দিতে পারে? তোমাকে বলতে পারে 3 অণু গ্লুকোজ থেকে ক্রেবস সাইকেলে কত এটিপি পাওয়া যায় তার হিসাব দেখাও। 2 অণু গ্লুকোজ থেকে এসিটাইল কোয়েতে কত এটিপি পাওয়া যায় তার হিসাব দেখাও। বা 5 অণু গ্লুকোজ থেকে সবাত শ্বসনে কত এটিপি পাওয়া যায় সেই হিসাব দেখাও। তুমি যদি এটা বুঝে বুঝে পড়ো, সেক্ষেত্রে তুমি এটাও পারবা। এরপরে আসো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, আমরা জানি সালোক সংশ্লেষণের 2টা পর্যায় আছে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে সালোক সংশ্লেষণকে 2টা পর্যায়ে ভাগ করেন, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা হচ্ছে লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ। একটা আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। যে আলোক নিরপেক্ষ পর্যায় আছে, সে আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আমরা কি কি পাই, বা এখানের মধ্যে কি কি হয়? আলোক নির্ভর পর্যায়ের মধ্যে আমরা যাই তৈরি করি, সেটা আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা সেটাকে ইউজ করে সেখান থেকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করি। আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আছে C3 চক্র, C4 চক্র, আরেকটা হচ্ছে CAM, ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রেসোলেসিয়ান অ্যাসিড বিপাক। C3 চক্রকে কেন C3 চক্র বলা হয়? অনুধাবনে আসে। C4 কেন বলা হয়? অনুধাবনের কোয়েশ্চেন। C3 এবং C4 এর পার্থক্য, এটা অনুধাবনে আসতে পারে বা গতেও আসতে পারে। এরপরে C3 উদ্ভিদ কী কী আছে, C4 উদ্ভিদ কী কী আছে, এগুলো তো অবশ্যই জানতে হবে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায় থেকে আমরা কি কি পড়ব? আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আছে হচ্ছে তোমার C3 আছে। C3 এর যারা একটু ডিটেলসে পড়ছো, আশা করি তারা এটা C3 সাইকেলটা প্র্যাকটিস করছো। মানে ইন্টারের বইয়ে বা অনেক টিচার আমাদেরকে 9-10-এ সোহেল স্যার পড়াইতো, বা তোমরা অনেক জায়গায় পড়ছো। C3 সাইকেল 9 ইন্টারের যে সাইকেলটা দেওয়া আছে C3-র 9-10-এর জন্য, সেটা ছোটো করে ওইটা লেখা যায়। ওইটা লিখতে পারলে খুবই বেস্ট হয়। যদি তাও না পারো, বইয়ে 2-3 লাইনের একটু ব্যাখ্যা দেওয়া আছে, তোমার একটু অনেক কিছু একটু সালোক সংশ্লেষণ কাকে বলে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি, এই ব্যাখ্যা সহ দেওয়া লাগবে। C3 শুধুমাত্র যদি C3 আসে,
কোয়েশ্চেনটা অনেকভাবে আসতে পারে। বা প্রধান পর্যায়ে ব্যাখ্যা করো, আলোক নিরপেক্ষের প্রধান পর্যায়ে সচিত্র ব্যাখ্যা করো, বা আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রধান পর্যায়ে ব্যাখ্যা করো বললে শুধুমাত্র C3, আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করো বললে C3, C4, CAM তিনটাই লিখতে হবে। তাহলে এখান থেকে C3টা একটু ভালো মতো দেখবা, C4টা দেখবা, C4 এর প্রথম স্থায়ী পদার্থ কি, C3 এর প্রথম স্থায়ী পদার্থ কি, এগুলোতে MCQতে আসবেই, প্লাস CM এর মধ্যে তেমন কিছু নাই। তাহলে এখানে C3, C4 তোমার দুইটাকেই ভালো মতো গুরুত্ব দিয়ে দেখতে হবে, বিশেষ করে দুইটা পার্থক্য, C3 উদ্ভিদ C4 উদ্ভিদের পার্থক্য ভালো মতো দেখবা। বা আলোক নিরপেক্ষ পর্যায়ে ওভারঅল কোয়েশ্চেনটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে কিভাবে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় সেটা তোমাকে দেখতে হবে। এরপরে 4 নম্বর, এখান থেকে আমরা 4 নম্বর কোয়েশ্চেন পাই হচ্ছে সালোক সংশ্লেষণ ও শ্বসন একে অপরের পরিপূরক। খুবই মজার একটা কোয়েশ্চেন, লিখতে চাইলে তুমি অনেক পেজ লিখতে পারবা। সালোক সংশ্লেষণ এবং শ্বসন একে অপরের পরিপূরক, কেমনে পরিপূরক বলা যায় বলো তো? সালোক সংশ্লেষণ এবং শ্বসনকে আমরা কিভাবে একে অপরের পরিপূরক বলতে পারি? প্রথমে আমরা যদি তোমাকে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা বলি, কার্বন ডাই অক্সাইড, পানি C6H12 O6 প্লাস H2 প্লাস O2, C6H12 O6 প্লাস অক্সিজেন। এখান থেকে আমরা কি কি পাই? এখান থেকে আমরা পাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস ATP। আমি এখানে সমতা বিধান করি না, আমি মূল বেসিকটা একটু দেখানোর জন্য দুইটা বিক্রিয়া লিখছি। প্রথম বিক্রিয়া সালোক সংশ্লেষণের বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়া শ্বসনের বিক্রিয়া। ভাই সালোক সংশ্লেষণ কি? এক কথায় যদি বলি, সালোক সংশ্লেষণ হচ্ছে খাদ্য তৈরির প্রক্রিয়া। তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আর যদি বলি শ্বসন কি, বা 2 নম্বর রিঅ্যাকশনটা কিসের, এটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া। শ্বসনটা কি? শক্তি উৎপাদনের প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, আর শ্বসনটা হচ্ছে উদ্ভিদের শক্তি উৎপাদনের প্রক্রিয়া। শ্বসন কি শুধু উদ্ভিদেরই হয়? প্রাণীরও তো অবশ্যই হয়। তাহলে একটা সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। এখন আসো সালোক সংশ্লেষণ কি বা কাকে বলে, আমরা সংজ্ঞাটা একটু দেখি। কার্বন ডাইঅক্সাইড এবং পানি রিঅ্যাকশন করতেছে, বা এরা হচ্ছে বিক্রিয়ক আর এগুলো হচ্ছে উৎপাদ। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথায় পাবে? পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলদ্রম কর্তৃক শোষিত পানিকে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে। তাহলে বিক্রিয়াটা কোথায় হবে? পাতার ক্লোরোফিলে হবে। কিসের উপস্থিতিতে হবে? সূর্যালোকের উপস্থিতিতে। পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলদ্রম কর্তৃক শোষিত পানিকে সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে শর্করা জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে আমরা এখান থেকে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা পাচ্ছি। পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলদ্রম কর্তৃক শোষিত পানিকে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে শর্করা জাতীয় খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা কি দেখতে পাই? দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা দেখতেছি এখানের মধ্যে শর্করা বা গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং গ্লুকোজের পাশাপাশি আরও একটা যৌগ আমরা এখানে দেখতে পাচ্ছি, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সবাই তো নিশ্চয়ই দেখতেছো। আর 2 নম্বর রিঅ্যাকশনের মধ্যে দেখো, এই যে গ্লুকোজের সাথে বিক্রিয়া করতেছে অক্সিজেন, সেই অক্সিজেন বিক্রিয়া করে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো তো এখানের মধ্যে আমরা দুইটা বিক্রিয়ার মধ্যে কি মিল পাই? অনেক মিল আছে, তার মধ্যে একটা যদি আমরা মিল বলি সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে, শ্বসনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। শ্বসনের বিক্রিয়ায় যে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে, সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় সেই অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বেশি বেশি যদি সালোক সংশ্লেষণ হয়, বেশি বেশি সালোক সংশ্লেষণ হলে বেশি বেশি অক্সিজেন উৎপন্ন হবে। বেশি বেশি যদি অক্সিজেন উৎপন্ন হয়, বেশি বেশি অক্সিজেন বেশি বেশি গ্লুকোজের সাথে বিক্রিয়া করতে পারবে, বেশি বেশি খাদ্যবস্তুকে ভাঙতে পারবে, বেশি বেশি শক্তি তৈরি হবে। অর্থাৎ সালোক সংশ্লেষণ এবং শ্বসনের রিঅ্যাকশন একটা অপরটার উপর নির্ভরশীল। সালোক সংশ্লেষণ বেশি হলে বেশি পরিমাণে খাদ্য তৈরি হবে, বেশি পরিমাণে খাদ্যটা শ্বসন বিক্রিয়ার জন্য ব্যবহৃত হতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালোক সংশ্লেষণ শ্বসন একটা অপরটার উপর নির্ভর করে, একে অপরের পরিপূরক। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা যদি আসে বা এইটার উদ্দীপকে দেওয়া থাকে হচ্ছে তোমার এই দুইটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনগুলো তোমার উদ্দীপকে দেওয়া থাকে। সো এই কোয়েশ্চেনটা আসলে তোমার রিঅ্যাকশনগুলো আগে বুঝতে হবে, রিঅ্যাকশনগুলো পারতে হবে, এবং এটা সমতা বিধান করে ভালো মতো 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি তৈরি করে। ভালো মতো রিঅ্যাকশনগুলো প্র্যাকটিস করবা। পরীক্ষার আগে মূলত ঈদের যে ভ্যাকেশনটা পাচ্ছ তোমাদের জন্য আর কি, এবারে ঈদটা একটু
পড়াশোনার মধ্যে রাখো, ইনশাল্লাহ এর পরের ঈদগুলো ঈদের মতোই হবে। এটা আসলে সবচেয়ে মিথ্যা আশ্বাস। মানে আমাদের ছোটোবেলা থেকে ক্লাস পিএসসি পরীক্ষাটা দাও, এরপরে কোনো পড়াশোনার প্রেশারই নাই, চিল আর চিল। এরপরে কোনো রকম এইডের পরীক্ষা দিলাম, এই বছরটা একটু কষ্ট করো, সামনের বছরে কোনো পড়াশোনাই নাই। এরপরে এইটও দিলাম, এরপরে এসএসসি। এই এসএসসি তুমি এত বছর যা পড়াশোনা করছো এটা তো এসএসসি পরীক্ষার জন্যই পড়ছো, তো এটা একটু পড়তে হবে। এর আর কি পড়াশোনা, এর ভার্সিটিতে কি পড়াশোনা আছে, এসএসসি কি কোনো পড়াশোনা আছে? ওকে, এটাও স্যাক্রিফাইস করলাম, এসএসসি পরীক্ষাও দিলাম। এরপর আসলে এইচএসসি। এত বছর যা পড়াশোনা করছো সেটা নির্ভর করবে তোমার অ্যাডমিশনের উপর। সো অ্যাডমিশনের জন্য এইচএসসির গুরুত্ব অপরিসীম। তাহলে এরপরে গিয়ে তুমি এইচএসসিটাও ওইভাবে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এরপরে এইচএসসির পরে আর কোনো পড়াশোনা আছে? ভার্সিটি, মেডিকেল, বুয়েট, এগুলো মানে চিল আর চিল, ইঞ্জিনিয়ারিং এগুলো চিল আর চিল, পড়াশোনাই নাই। এরপরে যখন বলবে কোনো রকম, এবার বলবে হচ্ছে ভার্সিটিতে তোমার যদি সিজিপিএ ভালো না থাকে, তুমি যদি ভালো জায়গায় ইয়া না করতে পারো, তাহলে তোমার কেমনে হবে? সারা জীবন তো চলেই যাবে এইভাবে, এত কষ্ট করে লাভটা কি হইলো? আসলে জীবনটা এইভাবেই যাবে। এরপরে বলবে তুমি এমন একটা ইয়াতে পড়ে যাবা, কি বলবো, সোজা বাংলা মাইনকাট ছিপায় পড়ে যাবো, তোমার এইগুলোর সাথে মানায় নিতে হবে। ওকে, আমি সেরকম মিথ্যা কোনো আশ্বাস দিচ্ছি না। এসএসসি এখন থেকে কষ্ট করতে হবে, যেহেতু কষ্ট বলতে কি, একটু বাকিদের চেয়ে একটু তোমার পড়াশোনার মধ্যে থাকতে হবে আর কি। পড়াশোনাতে এতদিন করে আসছো, সো বাকিরা একটু বেশি চিল করতে পারে ঈদে, তো তোমার একটু তুলনামূলক মাত্রাটা একটু কম হবে, তুমিও চিল করো, সমস্যা নেই। ওকে, এখান থেকে 3 স্টার হিসেবে রাখলাম এখানে সালোক সংশ্লেষণের প্রভাবক এবং শ্বসনের প্রভাবক। অনেক সময় সিকিউতে এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। তুমি বলতে পারে ভাই ফাইনাল টাচের মধ্যে সবই তো বলে দিলেন, তাহলে ইয়াটা কই? আসলে কোয়েশ্চেন এগুলো থেকে আসে। আমি এখানে তুমি সক্রিয়তা সিরিজের উপরের দিকে যেগুলো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে এখানে আমার লেখার ক্ষেত্রে যেগুলো একটু উপরের দিকে আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো একটু নিচে সেগুলো একটু কম ইম্পর্টেন্ট, 3 স্টারগুলো আরও কম ইম্পর্টেন্ট। কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি দেখতে পারো এটাই 1 নম্বরে চলে আসতে পারে। সো ফাইনাল টাচে একটু সব কিছু টাচে রাখো, এগুলো তো অবশ্যই তোমার পড়া কোয়েশ্চেন বা পড়া টপিক, সো একটু পড়তে পারো। আমাদের বায়োলজিতে A+ পাওয়া ইজি, আবার বায়োলজিতে A+ মিস করাও ইজি। সো এখন কোন ইজিটাকে তুমি নিজের করে নেবা সেটা তোমার বিষয়। সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, তারপর হচ্ছে শ্বসনের প্রভাবক সমূহ, এগুলো একটু দেখবা। বাহ্যিক প্রভাবকের মধ্যে কি কি আছে, অভ্যন্তরীণ প্রভাবকে কি কি আছে, বাহ্যিক প্রভাবকের মধ্যে কোনটার সাথে সম্পর্কটা সমানুপাতিক, কোনটা বাড়লে সালোক সংশ্লেষণ বাড়ে, কোনটা বাড়লে সালোক সংশ্লেষণ কমে, শ্বসনের ক্ষেত্রে কোনটা বাড়লে শ্বসন কমবে, কোনটা বাড়লে বাড়বে, কোনটা বাড়লে কমবে, এগুলো একটু দেখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা 2টা চ্যাপ্টার শেষ করলাম, 2টা থেকে সিকিউ পাওয়ার সম্ভাবনা মোটামুটি 100% বলা যায়। ওকে, আমরা এর পরবর্তী চ্যাপ্টারে যাই, খাদ্য, পুষ্টি ও পরিপাক। খাদ্য, পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টারটা বিশাল। এখানে এমসিকিউরও অনেকগুলো টপিক আছে, বা অনেক কিছু আমাদের মনে হয় এগুলো পরীক্ষা আসতে পারে, অনেকগুলো বক্স আছে। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখতে পারো। যেমন ক্যালোরির যে ইয়াগুলো আছে, গরুর মাংসের ক্যালোরি চাহিদা কত, ডিমের মধ্যে কত % ক্যালোরি পাওয়া যায়, এগুলো আসলে একটা মানুষের পক্ষে সবগুলো মুখস্থ করা খুবই টাফ। অনেকে পারবা, অনেকে অবশ্যই পারবা, আবার সব মানুষের পক্ষে একটু মুখস্থ করা একটু কষ্টকর। সো এগুলোর ক্ষেত্রে তুমি কি করতে পারো, এগুলোর ক্ষেত্রে যেগুলো একটু মানটা একটু অনেক বড়, যেগুলো অনেক ছোট, সেই মানগুলো দেখতে পারো। আর বিগত বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস করে যেগুলো পরীক্ষা আসছে সেগুলো ঠাড়া মুখস্থ করতে পারো। ওকে, এখন আসো আমরা এখান থেকে সিকিউর জন্য কী কী পড়বো। খাদ্য, পুষ্টি এবং পরিপাক, এখানে কিছু আছে 5 স্টার, কিছু আছে হচ্ছে 3 স্টার। ভাগ করছি আমি, এখানে ভাগ করছি। এখান থেকে সিকিউতে আসলে লেখা যাবে, সিকিউতে আসলে মোটামুটি ব্যাখ্যা দেওয়া যাবে। এরকম একটা কোয়েশ্চেন হচ্ছে খাদ্য পরিপাক। খাদ্যের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, আমরা 3 ধরনের খাদ্য উপাদান পাচ্ছি, শর্করা, আমিষ, স্নেহ, 3টার পরিপাক। এর মধ্যে খাদ্যের পরিপাক, মুখগহ্বরের পরিপাক এত বেশি আসে না, ইম্পর্টেন্ট হচ্ছে পাকস্থলী, আমিষেরটা বেশি আসে। খাদ্য পরিপাক পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক আসতে পারে। শর্করা, আমিষ এবং স্নেহ 3টারই দেখবা। তাহলে খাদ্য পরিপাকটা এখানে তোমার প্রথম টপিক হিসেবে প্রায়োরিটি দিতে হবে খাদ্য পরিপাককে। কোথায় কোথায় পরিপাক হচ্ছে, কেমন পরিপাক হচ্ছে, তাহলে এটা হবে তোমার ফার্স্ট প্রায়োরিটি, খাদ্য পরিপাক। এরপরে আসা হচ্ছে বিএমআই নির্ণয়। বিএমআই নির্ণয় তো তোমরা নিশ্চয়ই পারো, বিএমআই নির্ণয় খুবই ইজি। বিএমআই নির্ণয় করে তোমাকে একটা ব্যক্তির ওজন দেয়া থাকবে, উচ্চতা এবং ওজন দুটাই দেয়া থাকবে, বা অনেক সময় তুলনা করতে বলতে পারে 2 জন ব্যক্তির মধ্যে কার বিএমআই বেশি, এবং তাকে কি পরামর্শ দিতে হবে, তার কি ওজন কমাইতে হবে, তার কি ব্যায়াম করতে হবে, তার কি খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে, কী করতে হবে। ওই বিএমআই এর চার্টটুকু, তার স্ট্যান্ডার্ড বিএমআই কত, 19 থেকে 24 বা 19.5 থেকে 24.9, কোনটার মধ্যে থাকলে কি রেঞ্জের মধ্যে পড়বে, কখন আমি তাকে বলবো প্রথম স্তরের মোটা, কখন বলবো হচ্ছে স্থূল, তারপর কখন বলবো মরবিড স্থূলতা। সো বিএমআই এর ইয়াটা একটু দেখতে হবে, বিএমআই নির্ণয় এবং তার পরামর্শ। যকৃতের গুরুত্ব।
যকৃতের গুরুত্ব বলতে যকৃতের একটু গঠনটা দেখবা, যকৃতের মধ্যে কী কী থাকে, ডানখণ্ড বামখণ্ড, কোয়াড্রেট কর্ডেট, যকৃৎ কী কী কাজ করতে পারে, যকৃৎ কীভাবে খাদ্য সঞ্চয় ভূমিকা রাখতে পারে বা কী কী খাদ্য সঞ্চয় করতে পারে, কী কী করতে পারে, মূলত যকৃতের ব্যাখ্যাটা একটু পড়বা, যকৃতের প্যারাটা। এরপরে আদর্শ খাদ্য পিরামিড, তোমাকে পিরামিড দিয়ে এটাকে আদর্শ কিনা বা সবচেয়ে কম কী হওয়া দরকার, বা পিরামিডের মধ্যে একদম চোরার মধ্যে কী থাকবে, সবচেয়ে নিচে কী থাকবে, কোন স্তরে কী থাকবে, এখানে চোরার মধ্যে মনে করো দিয়ে দিচ্ছে শর্করা, তাহলে এটা কি সঠিক হবে? তাহলে এখানে খাদ্যের পিরামিডটা একটু দেখবা, এখান থেকে বিগত বছরে কোয়েশ্চেন আসছে, সো এটা তোমার একটু দেখতে হবে, এগুলো লিখতে পারবে আশা করি। 3 স্টারের মধ্যে আমি এখানে কিছু টপিক রাখছি, বিএমআই, পুরুষের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে বিএমআই নির্ণয় সূত্রগুলো একটু দেখবা, সিকিউ আসলে সূত্র যদি পারো তাহলে লেখা যায়, সূত্র মনে না থাকলে একটু লেখা টাফ হয়ে যাবে, সো সূত্রগুলো একটু প্র্যাকটিস করবা, সূত্রগুলো একটু মুখস্থ করবা। অগ্নাশয়ের ভূমিকা, অগ্নাশয় থেকে এমসিকিউ আসবে, কোনটা শর্করা কোনটা গ্লুকোজের পরিমাণ বাড়ায়, কোনটা গ্লুকোজের পরিমাণ কমায়, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। অগ্নাশয়ের ভূমিকা কীভাবে, এটাকে কেন এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়, অনুধাবনের জন্য খুবই জনপ্রিয় একটা কোয়েশ্চেন, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবা, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, এক কথায় উত্তরটা বলবা। সরি, অগ্নাশয়ের ভূমিকা, তাহলে অগ্নাশয়ে কী কী হরমোন সিক্রেট করতেছে, কী কী এনজাইম সিক্রেট করতেছে, কোনটার কাজ কি, এটা একটু দেখবা। দাঁতের গঠন বোর্ডের চেয়ে স্কুলের পরীক্ষাগুলোতে বেশি আসতে, এখন তোমরা লাস্ট স্টেপে আসো, সো তোমাদের বোর্ড পরীক্ষা কিছু স্কুলের কোয়েশ্চেনে দেখা যায়, বা ওই স্কুলগুলো যদি বোর্ড কোয়েশ্চেনে বা ওই টিচারগুলো যদি বোর্ডে কোয়েশ্চেন করে সেক্ষেত্রে দাঁতের গঠনটা দিতে পারে, মোটামুটি এত ইম্পর্টেন্ট না, 3 স্টারের মধ্যেই রাখছি। আর রোগের মধ্যে ডায়রিয়া এবং অ্যানিমিয়া নিয়ে একটু আইডিয়া রাখবা। রোগগুলো হচ্ছে তোমার উদ্দীপকটা কেমন দিবে, উদ্দীপকটা দিতে পারে হচ্ছে এই ব্যক্তি মিস্টার করিম এই এতদিন ধরে এই সমস্যায় ভুগতেছে, তার রক্তের পরিমাণ অনেক কমে গেছে, তার ডাক্তারের কাছে গিয়ে দেখলো ডাক্তার তার রক্তের পরিমাণ অনেক কমে গেছে, এই ধরনের দিয়ে রক্তের মধ্যে আরবিসি এর পরিমাণ কমছে, তাহলে উদ্দীপকে কোন ধরনের রোগের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, এই ধরনের উদ্দীপক দিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। বা তার দিনে 3 থেকে 4 বারের বেশি মূত্র ত্যাগ করতেছে, এইভাবে কোয়েশ্চেনগুলো ডায়রিয়া এবং অ্যানিমিয়া এগুলো নিয়ে একটু আইডিয়া রাখবা, সিকিউর জন্য মোটামুটি এত ইম্পর্টেন্ট না। ওকে, এই অধ্যায়ে তাহলে এই টপিকগুলো, বিশেষ করে 5 স্টার টপিকগুলো কোনোভাবে মিস করা যাবে না, এগুলো ভালো মতো পড়বা। তারপর জীব পরিবহন, তোমাদের অন্যতম ফেভারিট একটা চ্যাপ্টার, অনেকের কাছে ফেভারিট, কারণ অনেকে ভালো ফিগার ড্র করতে পারো, ফিগার ড্র করতে পারলে তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ফেভারিট। কেন ফেভারিট বলতেছি, এই কোয়েশ্চেনের তুমি 10টা কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করে এর মধ্যে 60 to 70% কোয়েশ্চেনে তুমি একটা কোয়েশ্চেন পাবা কমন, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র, মানে এই চিত্রটা আসেই বলতে গেলে লম্বচ্ছেদের চিত্র, অর্থাৎ হার্টের কোনটা কি, যে ফিগারটা বইয়ে আছে সেই ফিগারটা অবশ্যই 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 এখানের জন্য তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তুমি এই ফিগারটা প্র্যাকটিস না করে পরীক্ষা দিতে যেতে পারো না। আবার অনেকেই অনেক ভালো চিত্র আঁকতে পারে, আমার মতো অনেক ভালো চিত্র, মানে এটা ভালো, তুমি আসলে এটাকে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে তুমি এটাকে প্রকাশ করতে পারবে না, এত বেশি ভালো। সো তারা যেভাবে সম্ভব এই ফিগারটা একটু প্র্যাকটিস করে যাবা, লম্বচ্ছেদের চিত্র। এটাকে আমি আবার হাইলাইট করে স্টার্ট দিচ্ছি। হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ, হৃৎপিণ্ডের রক্ত কোন জায়গা থেকে কোথায় যাবে, ঊর্ধ্ব মহাশিরা থেকে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা থেকে কোথায় যাবে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত কোথায় যাবে, সেই রক্ত সুপিরিয়র ভেনা কাভা, তারপরে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা মানে তো সুপিরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা ইনফিরিয়র ভেনা কাভা, তারপর ট্রাইকাসপিড বা কপাটিকার মাধ্যমে কোন দিক থেকে কোন দিকে যাবে, বাইকাসপিড কপাটিকার মাধ্যমে কোন দিক থেকে কোন দিকে যাবে, অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে কোথায় যাবে, পুরো গতিপথটা একটু একেবারে মাথার মধ্যে নিয়ে আসবা। এটা ফিগার একে ফিগার ড্র করে এটা পড়বা। হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ 3 নম্বরের চিত্র আসলে 4 নম্বরের রক্ত প্রবাহ আসতে পারে, অথবা এইটার সাথে একটা রোগ দিয়ে দিতে পারে। আমি এই যে ভিডিওটা করতেছি এর মধ্যে বাংলাদেশের একজন জনপ্রিয় সেলিব্রিটি ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত, হার্ট স্ট্রোক কিন্তু না, ম্যাক্সিমামে দেখবা হার্ট স্ট্রোক শোনা যাচ্ছে, অনেকেই বলতেছে, অনেক সাংবাদিক হার্ট অ্যাটাক, একজন জনপ্রিয় ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত বা হার্ট অ্যাটাক করছে, তোমরা নিশ্চয়ই জানো এর মধ্যেই। সো হার্ট অ্যাটাকটা ইম্পর্টেন্ট, ওইটার জন্য না, ওই হার্ট অ্যাটাক করছে এটার জন্য না, মোটামুটি এটা ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকটা, কীভাবে কেন হার্ট অ্যাটাক হয়। তাহলে ঘ নম্বরের চিত্র আসে, ঘ নম্বরে একটা রোগ আসতে পারে। তারপর রক্ত প্রবাহ দেখবা, কে কাকে রক্ত দিতে পারবে, ইম্পর্টেন্ট, কে কাকে রক্ত দিতে পারবে। অনেকজনের রক্তের গ্রুপ দেওয়া আছে, এই বন্ধু এই একটা শিক্ষা সফরে বের হলো, এর মধ্যে তাদের হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টে মিস্টার করিম বা মিস্টার রহিমের রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ এই,
তাহলে তাকে কোন কোন গ্রুপের রক্ত দেওয়া যাবে, বা তার কোন কোন বন্ধু তাকে রক্ত দিতে পারবে, বা একটা ব্যক্তি এমত অবস্থায় তার রক্তের গ্রুপ জানা সম্ভবই হচ্ছে না, এমত অবস্থায় তাকে কোন গ্রুপের রক্ত দেওয়া অধিক নিরাপদ, বা কোন রক্ত দেওয়া যাবে, তাহলে কোন গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে এটা একটু দেখবা। তাহলে 5 স্টার অবশ্যই এগুলো দেখতেই হবে। এখন আসো 3 স্টারের মধ্যে আমরা কী কী পড়বো। রক্তের কণিকা সময়ের তুলনা, এটা চ্যাপ্টার 2 এর সাথে মার্চ করে কোয়েশ্চেন হওয়ার চান্স আছে, বা এখানে তো তোমরা পড়বে লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুচক্রিকা, কোনটার কাজ কি, কোনটার আয়ুষ্কাল কয়দিন, তারপরে হচ্ছে কাজ, আয়ুষ্কাল, তারপর আর কি কোনটার গঠন বা কোনটার মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে কি না, এইখান থেকে 5-6টা পার্থক্য বইয়ের প্যারা দেখে একটু করে নেবা। এটা তুলনামূলক আলোচনা আসলে পার্থক্য আকারে লিখতে পারো। প্রশোধনের তাৎপর্য, প্রশোধন কীভাবে ভূমিকা রাখে, রক্তনালিকা সময়ের তুলনা, বিশেষ করে লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকার রক্তনালিকা, রক্তনালিকার মধ্যে ধমনী এবং শিরার পার্থক্য দেখতে পারো, ধমনী এবং শিরার পার্থক্য। ওকে, আমরা পরবর্তী চ্যাপ্টারের মধ্যে যাই। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে রেচন প্রক্রিয়া। খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার। এখানে তোমরা নিশ্চয় খেয়াল করতেছো আমি প্রথম দিকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আগে কথা বলতেছি, যে 14টা চ্যাপ্টার আছে আমি প্রথম 8টা চ্যাপ্টার এখানে তোমার জন্য রাখছি, এইগুলো একটু আগে পড়বা। আমি যে 8টা বলতেছি ওই 8টা থেকে কোয়েশ্চেন আসবে এমন না, আশা করা যায় এই 8টা পড়লে তুমি 8টা কোয়েশ্চেনও কমন পেতে পারো, অথবা 7টা কোয়েশ্চেন ইনশাল্লাহ কমন আসতে পারে বা আসবে, আমরা আশা করতেই পারি। রমজান মাসে আমরা আশা করতেই পারি আমরা যে 8টা পড়ে যাচ্ছি সেই 8টা থেকে আমরা 8টাই পাবো অথবা 7টা পাবো। রেচন প্রক্রিয়া এই চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার, সো এখান থেকে কয়েকটা টপিক পড়লে তুমি সিকিউ পেতে পারো। সো প্রথম ইয়ার ক্ষেত্রে দেখো 5 স্টার দিয়ে আমি কয়েকটা ইয়ার রাখছি। নেফ্রনের সচিত্র বর্ণনা, নিশ্চয়ই তোমরা জানো নেফ্রন কি। বৃক্ক বা কিডনির যে গাঠনিক একক সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রনের সাথে আবার নিউরন কিন্তু পেঁচাই ফেলিও না, অনেকে নেফ্রন নিউরন কিন্তু ঝামেলায় ফেলে যাও। নেফ্রনের সচিত্র বর্ণনা, তাহলে নেফ্রনের চিত্র প্র্যাকটিস করবা। নেফ্রনের চিত্রের পরে নেফ্রনের কোনটা কি, নেফ্রনের মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কোনটা, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কোনটা, সংগ্রাহী নালিকা কোনটা, এগুলো একটু দেখবা। গ্লোমেরুলাস কোনটা, বোমান্স ক্যাপসুল কোনটা, তাহলে নেফ্রনের চিত্রটা একটু প্র্যাকটিস করতে হবে। নেফ্রনের সচিত্র, চিত্রের ক্ষেত্রে একটা জিনিস বলি, চিত্রটা একটু বড় করে আঁকবা এবং মার্কিং শক এক পাশে করবা, ওইটা চিত্রের সৌন্দর্যটা বাড়ায়। অনেকে কী করো, এই পাশে একটা মার্কিং করলা, এই পাশে একটা করলা, এই পাশে একটা করলা, এই পাশে একটা, এইভাবে এটা একটু অ্যাভয়েড করবা। টিচারদের মেজাজ এমনিতে খারাপ থাকে। সো চিত্র যাই হবে হোক মার্কিংটা হবে এক পাশে, বাম পাশে না ডান পাশেই করিও। অনেকে বাম পাশেও করা যায়, কিন্তু ডান পাশটাই বেশি প্রেফারেবল, বা এই সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে তুমি চিত্রটা বাম পাশে আঁকো, ডান পাশে মার্কিংটা করো। সো এখান থেকে নেফ্রনের চিত্র দেখতে হবে অবশ্যই। নেফ্রনের চিত্রের পরে বৃক্কের লম্বচ্ছেদের সচিত্র বর্ণনা, তাহলে এখানে বৃক্কের চিত্রটাও তোমার দেখতে হবে, কোনটা কর্টেক্স অঞ্চল, কোনটা মেডুলা অঞ্চল, কোনটার মধ্যে কী থাকে, তাহলে বৃক্কের চিত্রটাও একটু দেখতে হবে। তাহলে নেফ্রনের সচিত্র বর্ণনা, বৃক্কের লম্বচ্ছেদের সচিত্র বর্ণনা। তাহলে চিত্র আঁকতে হবে, যদি বলে সচিত্র, চিহ্নিত চিত্র বললে শুধু চিত্র আঁকলেই হবে, সচিত্র বর্ণনা বললে চিত্র আঁকতে হবে, চিহ্নিত করতে হবে, বর্ণনাও দিতে হবে। ডায়ালাইসিস প্রক্রিয়া, ডায়ালাইসিস একটা ফিগার দেওয়া বইয়ের মধ্যে, অনেকের জন্য এটা একটু কঠিন হয়ে যায় বা অনেকে আঁকতে পারো, প্র্যাকটিস করিও কীভাবে ডায়ালাইসিসটা করা হয়, ডায়ালাইসিসের ইয়াটা একটু দেখতে পারো। এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতেও পারে, আসলে এর বাইরে আসবে না যদি কোয়েশ্চেন আসে। তাহলে ডায়ালাইসিস, তারপরে হচ্ছে বৃক্কের কাজ, এত ইম্পর্টেন্ট না। বৃক্ক প্রতিস্থাপন মোটামুটি ইম্পর্টেন্ট, নিকট আত্মীয়দের মধ্যে হওয়া যাবে কি হওয়া যাবে না, বা কাদের মধ্যে বৃক্ক প্রতিস্থাপন করা যায়। আসলে বৃক্ক প্রতিস্থাপন কি তোমার নিকট আত্মীয়রা কি তোমার মনে হয় তোমাকে কিডনি দান করবে? মনে হয় তোমার চাচা খালা মামা ফুপা ফুফি এরা দিবে বলে মনে হয় তোমার? বাবা মা নিকট আত্মীয়দের থেকে কিডনি, আচ্ছা দিলে তো অবশ্যই ভালো। তাহলে নেফ্রনের সচিত্র, বৃক্কের লম্বচ্ছেদের চিত্র, ডায়ালাইসিস প্রক্রিয়া আর বৃক্ক প্রতিস্থাপন একটু দেখতে পারো। তাহলে এই চ্যাপ্টার ছোটো চ্যাপ্টার, কোয়েশ্চেন আসলে তো আলহামদুলিল্লাহ, না আসলেও আমরা ইনশাল্লাহ বাকি চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। এরপর আসো সমন্বয়। সমন্বয়ক কিন্তু না, সমন্বয়ক শুনতেছো না কানে, সমন্বয়, কোঅর্ডিনেশন। তাহলে এখান থেকে 5 স্টার ইম্পর্টেন্ট কিছু টপিক, চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে একটু বড় আছে, কিন্তু আমরা সিকিউর জন্য কোন টপিকগুলো পড়বো এগুলো আগে তোমরা, আমি নিশ্চয়ই এতদিনে তোমরা এগুলো একেবারে সিরিয়াল ধরে সব কিছুই পড়ে গেছো, কিন্তু ফাইনাল টাচে তোমরা এই টপিকগুলো একটু টাচে রাখো, বা এই বন্ধের মধ্যে তোমরা এই টপিকগুলো একটু আবার রিভিশন করো। এখানে খেয়াল করো নিউরনের সচিত্র বর্ণনা, তাহলে আমরা এর আগে পড়ে আসছি নেফ্রন, এটা ছিল কিডনির গাঠনিক একক, এটা হচ্ছে ব্রেনের বা
ব্রেনের বা স্নায়ুতন্ত্রের গাঠনিক এক হচ্ছে নিউরন, নিউরনের সচিত্র বর্ণনা, মস্তিষ্কের গঠন ব্যাখ্যা, মস্তিষ্কের গঠন ব্যাখ্যার মধ্যে কী করো, কোয়েশ্চেনটা কীভাবে অ্যান্সার করা যায়, মস্তিষ্ককে তুমি ভাগ করে নেবা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে প্রথমে ভাগ করার পর অগ্র মস্তিষ্কের মধ্যে আবার কী কী আছে, অগ্র মস্তিষ্কের মধ্যে আছে হচ্ছে তোমার সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক নিয়ে তোমাদের এখানে ভাগ করে নাই বা জেনে রাখতে পারো সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা কী কী থাকে, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল প্যাডাঙ্কল, এইগুলা যেহেতু বইয়ে নাই দরকার নাই। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কী কী থাকে, পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে থাকে তোমার হচ্ছে সেরেবেলাম, তারপর হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গাটা, এগুলোর একটু একটু ব্যাখ্যা লিখতে পারো, বিশেষ করে কাজটা লিখতে পারো। প্রতিবর্তী ক্রিয়া ইম্পর্টেন্ট, প্রতিবর্তী ক্রিয়ার তুমি চিত্রসহ প্র্যাকটিস করবা। প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্তী ক্রিয়াটা আসলে কোত্থেকে নিয়ন্ত্রিত হয়, যেটা ব্রেন থেকে নিয়ন্ত্রিত না হয় সুষুম্নাকাণ্ড থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। ডায়াবেটিস রোগ, ডায়াবেটিসের চিকিৎসা ইম্পর্টেন্ট, ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসা খুবই ইম্পর্টেন্ট। এখানে রোগের ক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব ডায়াবেটিসকে, ডায়াবেটিসটা ইম্পর্টেন্ট বেশি অন্যান্য রোগের চেয়ে, এখানে অনেকগুলো রোগ আছে, ডায়াবেটিসটা বেশি ইম্পর্টেন্ট। 3 স্টারে আসার পর আমরা কিছু পাই হচ্ছে বিভিন্ন হরমোনের কাছে। পিটুইটারি গ্রন্থিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কেন প্রভু গ্রন্থি বলা হয়, ইম্পর্টেন্ট অনুধাবনের জন্য। বিভিন্ন হরমোনের কাজ আসলে পিটুইটারি থেকে কী হরমোন নিঃসৃত হয়, কী কাজ করে, এটার অভাব হলে কি হবে, তারপর থাইরয়েড গ্রন্থি থেকে কী আসে, তারপর হচ্ছে গোনাড বা জননাঙ্গ, গোনাড থেকে কী আসতেছে, এই ধরনের ইয়াগুলো একটু দেখবা। অগ্নাশয় থেকে কী আসতেছে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কী কী আসতেছে, হরমোন কোন জায়গা থেকে কোন হরমোন নিঃসৃত হচ্ছে, সে হরমোন কী কাজ করতেছে, তার অভাবে কি হতে পারে। তাহলে হরমোনের কাজ এটা 3 স্টার। রোগের মধ্যে পার্কিনসন এবং স্ট্রোকটা একটু দেখতে পারো। আমরা হার্টের ক্ষেত্রে পড়ছিলাম হার্ট অ্যাটাক, ব্রেনের ক্ষেত্রে হচ্ছে ব্রেন স্ট্রোক, তাহলে দুইটা রোগী একটু দেখবা, একটু কম্পেয়ার করেও পড়তে পারো। সো সমন্বয় চ্যাপ্টার থেকে আশা করা যায় এই টপিকগুলো পড়লে আমরা ইনশাল্লাহ কোয়েশ্চেন কমন পাবো। ওকে, পরবর্তী চ্যাপ্টার জীবের প্রজনন চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12 থেকে মার্চ করে কোয়েশ্চেন হতে পারে বা আলাদা করে কোয়েশ্চেনও পেতে পারো। আমি এখানে আলাদা করে দেখাচ্ছি মানে সবগুলো থেকে আলাদা আসবে এমন না, তারা এরকম হলে তোমার 14টা চ্যাপ্টার থেকে 14টা কোয়েশ্চেনই দেওয়া লাগবে। তোমার পরীক্ষা আসবে কিন্তু 8টা, তোমরা নিশ্চয়ই জানো। আমি এখানে 8টা আগে বেশি ইম্পর্টেন্ট, 8টাকে আমার মধ্যে যেগুলোকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আগে রাখছি। আদর্শ ফুলের সচিত্র কাজ। একটা আদর্শ ফুলের স্তবক থাকে কয়টা? একটা আদর্শ ফুলের 5টি স্তবক থাকে। কী কী স্তবক থাকে? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। প্রথমে পুষ্পাক্ষ কি, পুষ্পাক্ষের কাজ কি, তারপরে হচ্ছে বৃতি, বৃতির কাজ কি, বৃতি কী কাজে সাহায্য করে, বৃতির পরে কি আছে, বৃতির পরে আছে হচ্ছে দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুষ্পাক্ষ তাহলে হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। কোনটাকে ফুলের আদর্শ স্তবক বলা হয় অবশ্যই জানতে হবে। তাহলে আদর্শ ফুলের কী কী স্তবক থাকে, কোনটার কী কাজ, তাহলে এটাই ইম্পর্টেন্ট। সচিত্র, একটা ফুলের চিত্র প্র্যাকটিস করবা স্তবকগুলো চিহ্নিত সহ। স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি অনেক ইম্পর্টেন্ট। স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, এই কোয়েশ্চেনটা আসলে একেবারে পুরো পেজ জোরে ফিগার দিয়ে দেখাবা, মানে পুরাটা জোরে একটা ফিগার এমনভাবে আঁকবা 1 2 3 5 6 7টা করে ফিগার দিয়ে, এরপরে তুমি ফিগার ওয়াইজ হচ্ছে করতে পারো, ব্যাখ্যা দিতে পারো। 1 নম্বর ফিগারে এটা বর্ণনা করা হয়েছে, মানে এই কোয়েশ্চেনটা আসলে আমি একেবারে স্ত্রী স্তবক দিয়ে, মনে করো এটা হচ্ছে একটা স্ত্রী স্তবক, কি স্ত্রীস্তবক এঁকে ফেললাম, তাহলে এটা কি গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তাহলে আমি এইখান থেকে একটা আলাদা করে দেখাই এটার মধ্যে কি কি আছে, একেবারে মানে 5-7টা ফিগার দিবা, মানে ফিগারের মধ্যে কোনটা চিহ্নিত করে মনে করে এটা চিত্র 1 2 3 4 এইভাবে করে নাম্বারিং করবা। এখন নাম্বার অনুযায়ী পয়েন্টগুলো ব্যাখ্যা করবো। তাহলে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি এটা পড়তে হবে। নিষেক ও পরিণতি, তাহলে নিষেক কি, নিষেক এবং হচ্ছে পুং গেমেটোফাইটের সাথে স্ত্রী গেমেটোফাইট যখন মিলিত হচ্ছে, বা শুক্রাণুর সাথে ডিম্বাণু যখন মিলিত হচ্ছে, বা পরাগরেণুর সাথে যখন ডিম্বাণু মিলিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি নিষেক। বা অপেক্ষাকৃত বড় এবং নিশ্চল স্ত্রী গেমেটের সাথে অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং সচল পুং গেমেটের যে মিলন, সেটাকে আমরা বলতেছি নিষেক। নিষেকের পরে কী কী উৎপন্ন হচ্ছে, ডিম্বক, ডিম্বক কিসে পরিণত হয়, গর্ভাশয় কিসে পরিণত হয়, কোনটার পরিণতি কী সেটা জানতে হবে। তাহলে নিষেক এবং পরিণতি এখান থেকে তোমাকে পড়তে হবে, নিষেক এবং পরিণতি। এরপরে মানব ভ্রূণের সপ্তাহভিত্তিক আলোচনা, লাস্টের দিকে দেখবা প্রাণী প্রজননের একটা টপিক আছে মানব ভ্রূণের সপ্তাহভিত্তিক আলোচনা। 8 সপ্তাহ বয়সী বাচ্চাকে কী বলা হয়, ফিটাস। তাহলে ফিটাস কখন বলবো, 38 থেকে 42-এর মধ্যে কী হবে, কোন সপ্তাহের মধ্যে কী হবে, কখন
অমরা কখন গঠিত হচ্ছে, কখন অঙ্গ তৈরির জন্য মুকুল গঠিত হচ্ছে, 5 সপ্তাহে কী হচ্ছে, সপ্তাহভিত্তিক আলোচনা আছে, ওইখান থেকে অন্তত সপ্তাহ অনুযায়ী 2-1টা পয়েন্ট মনে রাখবা। ফিগার দিতে পারলে ভালো, কিন্তু ফিগার অনেক বেশি হয়ে যায়। ফিগার দিতে পারলে অবশ্যই ভালো। বায়োলজিতে তুমি যে কোনো কোয়েশনে ফিগার দিতে পারলে অবশ্যই ভালো। আর অপ্রয়োজনীয় উল্টাপাল্টা ফিগার দেওয়ার দরকার নাই, কিন্তু ফিগার দিতে পারলে অবশ্যই ভালো। এই কোয়েশ্চেন মূলত সপ্তাহভিত্তিক কোন কাজটা হয়, কি তৈরি হয় সেটা জানবা, পাশাপাশি যদি ফিগার দিতে পারো অনেক বেস্ট হয়, মানে অনেক ভালো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে। 3 স্টারের মধ্যে পুঙ্গেমিটোফাইট, স্ট্রিগেমিটোফাইটটা বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক, পুঙ্গেমিটোফাইট মোটামুটি। এখান থেকেও রোগ হিসেবে জানলে এইডস নিয়ে একটু জানতে পারো, এইডস রোগ কেন হয়, কারণ, এটার লক্ষণ আমরা কী পাই এবং এটা প্রতিকার বা চিকিৎসা কী, এটুকু জানতে পারো। বিশেষ করে ইম্পর্টেন্ট স্ট্রিগেমিটোফাইটটা বেশি ইম্পর্টেন্ট, আর নিষেক। ওকে, পরবর্তী চ্যাপ্টার জীবের বংশগতি এবং বিবর্তন। জীবের বংশগতি এবং বিবর্তন এই চ্যাপ্টারের মধ্যে আছে হচ্ছে 5 স্টার কিছু টপিক, 3 স্টার কিছু টপিক, বা আমি স্টার দিয়ে এখানে ভাগ করছি। জীবের বংশগতি এবং বিবর্তনের মধ্যে প্রথমেই যে কোয়েশ্চেনটা তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে ডিএনএর ভৌত ও রাসায়নিক গঠন। বিশেষ করে রাসায়নিক গঠন পড়লে তোমার ভৌত গঠনটা হয়ে যায়। রাসায়নিক গঠন তুমি ভেঙে ভেঙে পড়লা, এখানে কী কী লাগবে ডিএনএর ক্ষেত্রে, ডিএনএর পূর্ণরূপ কি, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। হোয়াট ডু ইউ মিনস বাই ডিঅক্সি? ডিঅক্সি মানে কি একটু বুঝে বুঝে পড়লে তোমার জন্য এখানে পার্থক্যটাও আলাদা হয়ে যায়। মানে তুমি এই ডিএনএটা যদি ভালো মতো পড়ো, ডিএনএ আরএনএর পার্থক্য লিখে তোমার জন্য ইজি হবে যদি বুঝে বুঝে পড়ো ডিএনএটা। ডিএনএর ক্ষেত্রে লাগতেছে পেন্টো সুগারের মধ্যে কোনটা, ডিঅক্সি রাইবোস। আরএনএর ক্ষেত্রে লাগবে কি, রাইবোস। ডিএনএর ক্ষেত্রে কোন ধরনের নাইট্রোজেনাস বেস ইউজ করতেছি, অ্যাডিনিনের মধ্যে কি আছে, পিউরিনের মধ্যে কি আছে, পাইরিমিডিনের মধ্যে কি আছে, তাহলে এটাও একটা পার্থক্যের মধ্যে পড়ে যায়। তারপরে হচ্ছে কোনটার মধ্যে যে গ্লুকোজটা সেটা সংকেত কি, সেটাও একটা পয়েন্ট। মানে এখান থেকে তুমি এটার কাজ কি, ডিএনএর কাজ কি, আরএনএর কাজ কি, এটা পার্থক্যটা পড়তে হবে, প্লাস ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন, মানে চিত্র, এটা ভৌত গঠন আসলে এই চিত্রটা দিয়ে আমরা, আর রাসায়নিক গঠন আসলে তোমার এই যে এইভাবে ভাগ করে করে এরপর একটার সাথে এখানে এইভাবে চেইন, এই পাশে একটা তৈরি হবে, এই পাশে আরেকটা তৈরি হবে, মানে দুইটা এইভাবে রাসায়নিক গঠন আসলে এই চিত্রটা দিবা, মানে একেবারে পেন্টো সুগারের সাথে যে ইয়েটা আমরা দেখাই। আর ভৌত গঠন আসলে এই সিঁড়ির মতো যে ফিগারটা ওইটা দিতে পারো। মেন্ডেলের প্রথম সূত্রের ক্রস, মেন্ডেলের যে প্রথম সূত্র আছে, সংকট জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পাশাপাশি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। যে প্রথম সূত্রটা আছে সেই প্রথম সূত্রের যে ক্রস, F1-এ কী পাওয়া যায়, বা দুইটা বড় টি এর সাথে ছোট টি ক্রস করার পর সেখান থেকে F1 আমরা কী কী পাই আর F2-তে কী কী পাই, ভালো মতো ক্রসটা পড়বা। F1-এর মধ্যে বা ফিলায়াল জেনারেশন 1 বা প্রথম বংশধরের মধ্যে আমরা সবগুলা পাই বড়টি ছোটটি বড়টি ছোটটি বড়টি ছোটটি বড়টি ছোটটি, আমরা সবগুলা প্রথম বংশধরের মধ্যে যে রেজাল্ট পাই সবগুলাই হচ্ছে বড়টি ছোটটি। অর্থাৎ এদেরকে আমি কি বলতে পারি, এই উদ্ভিদগুলো সবাই লম্বা হচ্ছে, যে গাছগুলো হবে মটরশুঁটি সবগুলাই লম্বা। কিন্তু তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি এরা কি বিশুদ্ধ লম্বা নাকি অবিশুদ্ধ লম্বা, তুমি বলবা এরা হচ্ছে অবিশুদ্ধ লম্বা। F2-তে কি হয়, যখন এই দুইটা F1-এর দুইটা রেজাল্টকে নিয়ে আমরা যখন ক্রস করি F2-এর মধ্যে আমরা কি কি পাই, বড়টি 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 ছোটটি বড়টি ছোটটি ছোটটি ছোটটি, এরকম একটা আমরা রেজাল্ট পাই। তখন আমি তোমাকে কোয়েশ্চেন করতে পারি, আমাকে বলো তো F2-তে বড় এবং ছোটের অনুপাত কত, তুমি দেখেই বলে দিবা ভাই এখানে বড় এবং ছোটের অনুপাত হচ্ছে 3:1, যেটা চোখে দেখতেছো। তাহলে এটা কি জিনোটাইপিক নাকি ফিনোটাইপিক, এগুলো একটু বুঝে পড়লা, বা জিনোটাইপিক ফিনোটাইপিক আপাতত না জানো সমস্যা নাই, কিন্তু এখানে ক্রসটা একটু জানতে হবে। ক্রসটা অনেক সময় সিকিউতে দিয়ে থাকে, বা F1 এবং F2 এর রেজাল্ট তোমাকে একটু পড়তে হবে, F1 এবং F2 এর রেজাল্ট। ওকে, এখান থেকে আমরা 5 স্টারের মধ্যে টপিকগুলো পাই। 3 স্টারের মধ্যে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটাতে বাবার ভূমিকা বেশি নাকি মায়ের ভূমিকা বেশি, বাবার ভূমিকা বেশি নাকি মায়ের ভূমিকা বেশি, সেটা তোমাকে জানতে হবে। জেনেটিক ডিসঅর্ডার, এখানে হিমোফিলিয়া, তারপর হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা যেগুলো আছে সেগুলো একটু পড়বা। ক্রসগুলা এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাহক বাবার সাথে, বাহক তার হেমোফিলিয়ার বাহক হবে না, আক্রান্ত বাবার সাথে বাহক মায়ের সন্তানদের অবস্থা কেমন হবে, এগুলো এমসিকিউতে পাবা, কত % বর্ণান্ধ হবে, কত % কী হবে। সো এইখান থেকে এগুলো একটু দেখবা। আর 5 স্টার হিসেবে এগুলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিএনএর ভৌত গঠন বা রাসায়নিক গঠন। ওকে, আমরা পরবর্তী চ্যাপ্টারের মধ্যে যাই। আমরা এখন পর্যন্ত প্রায় 8টা চ্যাপ্টার নিয়ে তোমার সাথে কথা বললাম, সেই 8টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার থাকে বাকিগুলো বাদ দিও ভাই, এই 8টা অন্তত বাদ দিও না, এই 8টা ইম্পর্টেন্ট বড় চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই টপিকগুলো পড়ার পর বাকিগুলো বাদ দেওয়ার
চেষ্টা করিও, কিন্তু এই 8টার মধ্যে বাদ না দেওয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে এই 8টা ভালো মতো পড়বা। এখন আসো বাকি চ্যাপ্টার যেগুলো আছে, লিলিপুট চ্যাপ্টার, খুবই ছোট ছোট চ্যাপ্টার, আমরা সেই চ্যাপ্টারগুলোর মধ্যে যাই। জীবন পাঠ, এই অধ্যায় থেকে পূর্ণাঙ্গ সিকিউ পাওয়ার সম্ভাবনা অনেক কম, যদি আসে কোনো একটা সিকিউতে একটা লেস থাকতে পারে, কোনো একটা সিকিউতে একটা টপিক থাকতে পারে। সো এখান থেকে আমরা কী পড়বো, বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য, মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমিলিয়া, মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমিলিয়া। একটা হচ্ছে সুপার কিংডম, অর্থাৎ জীব জগৎকে, তোমরা নিশ্চয়ই পড়ছো জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করা যায়। এখানের মধ্যে আমরা যে জীব জগৎকে ভাগ করতেছি, জীব জগৎকে একটা হচ্ছে SK1, SK2, SK1, SK2, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এর মধ্যে আছে হচ্ছে রাজ্য 1, রাজ্য 1-এর মধ্যে কি আছে, মনেরা। আর এখানের মধ্যে সুপার কিংডম 2-এর মধ্যে আছে কি কি, সুপার কিংডম 2-এর মধ্যে আছে হচ্ছে রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5, রাজ্য 2-এর মধ্যে প্রোটিস্টা, এখানে আছে হচ্ছে ফানজাই, এখানে আছে হচ্ছে প্ল্যান্টি, এখানে আছে হচ্ছে অ্যানিমিলিয়া। তাহলে দেখো মনেরা থেকে আমি যত সামনের দিকে যাচ্ছি এগুলো উন্নত বৈশিষ্ট্যের ইয়েগুলো পাচ্ছি। মনেরার চেয়ে উন্নত প্রোটিস্টা, প্রোটিস্টার চেয়ে ফানজাই, ফানজাইয়ের চেয়ে প্ল্যান্টি, প্ল্যান্টির চেয়ে অ্যানিমিলিয়া। তাহলে এগুলার সিকোয়েন্সটা জানবা। মনেরার মধ্যে কি আছে, এক কোষে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া মনেরের উদাহরণ। প্রোটিস্টার মধ্যে কি আছে, প্রোটিস্টার মধ্যে এককোষী শৈবাল, ওইটাতে নীলাভ সবুজ শৈবাল, এক এবং বহুকোষী শৈবাল, ডায়াটম, এককোষী শৈবালের মধ্যে ডায়াটম পড়তেছে। তারপর হচ্ছে প্যারামেসিয়াম, আর কি আছে অ্যামিবা, প্যারামেসিয়াম। তারপরে ফানজাইয়ের মধ্যে কি আছে, ফানজাইয়ের মধ্যে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। তারপর এটাতে কি আছে, প্ল্যান্টের মধ্যে উন্নত সবুজ উদ্ভিদগুলা, ওইখানের মধ্যে সাধারণত মেরুদণ্ডী প্লাস প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ওই অ্যানিমিলিয়ার মধ্যে এগুলো যাচ্ছে। তাহলে এখান থেকে বিশেষ করে বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য এবং হচ্ছে তুলনা। মনে করো তোমাকে কোয়েশ্চেন দিছে ফানজাইয়ের সাথে প্ল্যান্টিয়ের তুলনা করো, তাহলে ফানজাই কি, ফানজাই হচ্ছে, ফানজাইয়ের মধ্যে যেমন ব্যাঙের ছাতা এই সেইগুলো কিসের উদাহরণের মধ্যে পড়ে এইগুলো। তারপর ওইখানে উদ্ভিদের মধ্যে আমরা পাচ্ছি উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ জমা হয়, এদের কোষ প্রাচীরে কাইটিন জমা হয়, এরা খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদসমূহ, তাহলে এদেরকে আমরা বলতে পারি অটোট্রপ। ফানজাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, তাহলে এরা হচ্ছে হেটারোট্রপ। তাহলে ওরা হচ্ছে কি, এরা সবুজ উদ্ভিদ, যেহেতু এদের মধ্যে ক্লোরোফিল থাকবে, এদের মধ্যে ক্লোরোফিল অনুপস্থিত, তাহলে এখান থেকে তোমার তুলনা পড়তে হবে। দ্বিপদ নামকরণের নিয়ম মানে একেবারে ধরা বাঁধা কোয়েশ্চেনের বাইরে যদি আসে, দ্বিপদ নামকরণ কি, ঘন এবং প্রজাতি, নামটা অবশ্যই লেটিন হতে হবে, নামটা কি হতে হবে, তাহলে দ্বিপদ নামকরণের নিয়মটাও দেখতে হবে তোমার। এখান থেকে দুইটা টপিক দেখতে পারো, আর অনেক কিছুই আছে, কিন্তু আমার কাছে এই দুইটাকেই ইম্পর্টেন্ট মনে হইলো। কোষ বিভাজন, ছোট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি কোয়েশ্চেন আসে এখান থেকে অন্য একটা কোয়েশ্চেনের মধ্যে গ বা ঘ পেতে পারো, তাহলে সেটার জন্য কি পড়বা, মেটাফেজ, অ্যানাফেজের চিত্র, তারপর হচ্ছে মাইটোসিস মিওসিসের পার্থক্য, মাইটোসিস মিওসিসের পার্থক্য ইম্পর্টেন্ট, মেটাফেজ অ্যানাফেজের সচিত্র মানে চিত্রসহ ব্যাখ্যা অবশ্যই ইম্পর্টেন্ট। ক্যারিওকাইনেসিসের যে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 5টার মধ্যে মেটাফেজ, অ্যানাফেজ অনেক ইম্পর্টেন্ট চিত্রসহ। তারপর মাইটোসিস মিওসিসের সংজ্ঞা ভালো মতো পড়লেই পার্থক্য লিখতে পারবা। মানে মাইটোসিস কি, দেহকোষে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়া, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, কয়টা কোষ সৃষ্টি হয়, 2টা কোষ সৃষ্টি হয়, কোষগুলো কেমন হবে, মাতৃকোষের গঠন বৈশিষ্ট্য, অপত্য কোষের গঠন বৈশিষ্ট্য মাতৃকোষের অনুরূপ হবে। তাহলে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, মাইটোসিস এবং মিওসিসের তাৎপর্য, মাইটোসিস মিওসিসের তাৎপর্য, মাইটোসিস কোথায় ব্যবহার করা হয়, মাইটোসিসের ফলে কী কী হয়, মিওসিসের ফলে কী কী হয়, মাইটোসিসের তাৎপর্য, মিওসিসের তাৎপর্য। তাহলে এই অধ্যায় থেকে যদি তোমার রিভিশন দেওয়া লাগে এই টপিকগুলো রিভিশন দিবা অবশ্যই সিকিউর জন্য। এখানে কিন্তু আমি একই সাথে ফিগারগুলোও বলে যাচ্ছি, সো ফিগারগুলো আলাদা করে তুমি প্র্যাকটিস করবা। ফিগারগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তোমার মার্কিংয়ের বা নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো আমি এখানে প্রতিটা টপিকের সাথে কোনটার জন্য তোমার ফিগার লাগবে, কোনটার জন্য কী করতে হবে সেটাও বলে যাচ্ছি। ওকে, তাহলে চ্যাপ্টার 2 যদি তুমি পড়তেই চাও, চ্যাপ্টার 3 যদি তুমি পড়তেই চাও তাহলে এই টপিকগুলো অবশ্যই দেখবা। ওকে, পরবর্তী চ্যাপ্টারের মধ্যে যাই, গ্যাসীয় বিনিময়। ছোটো চ্যাপ্টার, টপিক আছে 2-3টা, যদি একান্তই তোমার পড়ার দরকার হয় কোনো একটা কোয়েশ্চেনের সাথে ল্যাজ হিসেবে থাকতে পারে, কোন একটা কোয়েশ্চেনের মধ্যে 3 বা 4 একটা কোয়েশ্চেন পেতে পারো। সো এখান থেকে তোমার যদি পড়তে হয় ফুসফুসের গঠনটা একটু জানবা, মানুষের ফুসফুস থাকে কয়টা, কোনটার আকার বড়, কোনটার আকার ছোট, ফুসফুসের মধ্যে লোব কেমন থাকে, লোবিউল কয়টা থাকে, এই সে হাবিজাবিগুলো একটু দেখতে পারো। এরপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যদি কোনো একটা কোয়েশ্চেনের ল্যাজ হিসেবে থাকে এটা থাকতে পারে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। অক্সিজেন কীভাবে পরিবাহিত হয়, অক্সিহিমোগ্লোবিন রূপে কতটুকু পরিবাহিত হচ্ছে, ভৌত দ্রবণ রূপে কতটুকু পরিবাহিত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়, বাইকার্বনেট রূপে কত % পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে কত % পরিবাহিত হয়, সেটা একটু জানবা এখান থেকে। তাহলে গ্যাসীয় বিনিময় এই চ্যাপ্টার থেকে তোমার প্রথমে কোয়েশ্চেন পড়তে হবে ফুসফুসের গঠন, এরপরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এরপরে রোগ, আসলে রোগের ক্ষেত্রে একটা কথা বলি,
9-10-এর এই অবস্থায় বা 9-10-এর এই সময় তোমাদের হচ্ছে রোগগুলোতেই সবচেয়ে বেশি প্যাচ লাগে। আমি 9-10-এ থাকতে আমারও প্যাচই লাগতো, মানে সব সময় সবগুলোর লক্ষণ একই মনে হয়। আর একটাই হচ্ছে যে রোগটাই পড়ি সেটা নিজের মধ্যে লক্ষণগুলো আছে এরকম লাগতো আমার। তো এখানে রোগগুলো পড়তে গেলে কি হয়, মনে হয় মানে এই রোগটা সবগুলোতে একই পড়লাম, হায় রে, সবগুলোতে একই চিকিৎসা, একই ভাইরাস, একই ব্যাকটেরিয়া, এরকম মনে হয়। সবগুলোর জন্য আলো বাতাসপূর্ণ ঘরে থাকতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়মমাফিক জীবনযাপন করতে হবে, ধূমপান করা যাবে না, মদ্যপান করা যাবে না। সবগুলোর প্রতিকার একই বা সবগুলোর চিকিৎসা একই, কিন্তু আলাদা করে বিশেষ করে যক্ষ্মা, ফুসফুস ক্যান্সার, এজমা, এইগুলো একটু দেখবা। আরও অনেকগুলাই আছে এখানে রোগ, কিন্তু বিশেষ করে যক্ষ্মা এবং ফুসফুস ক্যান্সার, এজমা, এগুলো একটু দেখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বা উদ্দীপকের তুমি লক্ষণগুলো দেখে অনেক সময় উদ্দীপকে দেওয়া থাকে, ব্যথা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কী হচ্ছে, সেগুলো একটু দেখতে হবে। ওকে, গ্যাসীয় বিনিময় এই চ্যাপ্টার থেকে এইটুকু একটু দেখতে পারো। এরপরে দৃঢ়তা প্রদান এবং চলন। দৃঢ়তা প্রদান এবং চলন এই চ্যাপ্টার থেকে কী কী পড়বা? দৃঢ়তা প্রদান এবং চলন এখান থেকে সিকিউ আসতে পারে, বা সিকিউ অষ্টম অধ্যায় আমি এখানে রেচনকে নিয়ে আসছি। অনেক সময় দেখা যায় রেচন থেকে না এসে এখান থেকে একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চেন পেতে পারো, অথবা রেচন থেকেও আসলো না, এটা থেকেও আসলো না, সমস্যা নাই। দৃঢ়তা প্রদান এবং চলন থেকে যদি পড়াই লাগে, সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র, সচিত্র বর্ণনা বা সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে কী কী থাকতেছে চিত্রটা একটু প্র্যাকটিস করো। বই এরকম করে একটা চিত্র দেওয়া। আল্লাহ আল্লাহ, অস্থিটা ঠিক রাখিস আল্লাহ। অস্থির মতো লাগে, না লাগলেও ধরে নাও আমি যেহেতু আঁকছি অস্থি। তাহলে অস্থির সাথে অস্থিকে সংযুক্ত করবে কে বলো তো? অস্থির সাথে অস্থিকে কে সংযুক্ত করে? টেন্ডন নাকি লিগামেন্ট? আচ্ছা, এই চিত্রটা একটু দেখবা। তারপর অস্থি তরুণাস্থির পার্থক্য। অস্থি তরুণাস্থির পার্থক্য ইম্পর্টেন্ট আছে। অস্টিওপোরোসিস রোগ কখন হয়, কাদের বেশি হয়, অস্টিওপোরোসিসের লক্ষণ কি, প্রতিকার কি, এইগুলা একটু দেখবা রোগের মধ্যে অস্টিওপোরোসিস। এরপরে আসো হচ্ছে জীবের পরিবেশ। আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি। জীবের পরিবেশ ত্রয়োদশ অধ্যায়, তোমার 14টা চ্যাপ্টারের মধ্যে ত্রয়োদশ অধ্যায় ইম্পর্টেন্ট বলা যায় অনেক ক্ষেত্রেই, কারণ বেশি কিছু কোয়েশ্চেন আছে হচ্ছে যদি কঠিন, বেশি বেশি কঠিন কোয়েশ্চেন বা ওই প্রথম দিকের কোয়েশ্চেন অধ্যায়গুলো থেকে কোয়েশ্চেন হয়, অনেক সময় দেখা যায় 5-6টা ওই দিক থেকে আসলে লাস্টের 2টা এই ছোটো ছোটো চ্যাপ্টারগুলো থেকে পেতে পারো। সো এর মধ্যে কী পড়বা? বাস্তুতন্ত্রের উপাদানগুলো, উৎপাদক কারা, খাদক কারা, বিয়োজক কারা, এগুলোর একেবারে ব্যাখ্যা সহ তোমার পড়তে হবে। উৎপাদক, খাদক এবং বিয়োজক, উৎপাদক, খাদক এবং বিয়োজকের এগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে, উৎপাদক, খাদক, বিয়োজক। তারপর হচ্ছে বিভিন্ন খাদ্যজাল তৈরি, তোমাকে উদ্দীপক দেওয়া থাকতে পারে, উদ্দীপকের মধ্যে বিভিন্ন খাদ্যজালগুলো কীভাবে তৈরি হচ্ছে সেগুলো একটু দেখতে হবে। উদ্দীপকের মধ্যে বিভিন্ন খাদ্যজাল, উদ্দীপকের মধ্যে বিভিন্ন খাদ্যজালগুলো একটু দেখতে হবে। তাহলে এখান থেকে খাদ্যজাল তৈরি, সেটা একটু তোমার জন্য ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে এখান থেকে সিকিউ আসার মতো মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে কমেন্সিলিজম। মিউচুয়ালিজম এবং কমেন্সিলিজমটা আসলেই কি? ফেসবুকে দেখো না মিউচুয়াল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে মিউচুয়াল কখন বলি? এর সাথেও ফ্রেন্ড, এর সাথেও ফ্রেন্ড, ওইরকম মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়ালিজম মানে হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে দুইজনই উপকৃত হবে। জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিট বলতে পারো, মানে যে সম্পর্কের মধ্যে দুইজনই উপকৃত হবে সেটাকে বলা হয় মিউচুয়ালিজম। আর কমেন্সিয়ালিজমটা কি? এমন একটা সম্পর্ক যেখানে একজন উপকৃত হবে আর একজন উপকৃত না হলেও যদি ক্ষতিগ্রস্ত না হয়, মানে উপকার করতে পারতেছে না সমস্যা না, কিন্তু আমি তার কোনো ক্ষতি করব না, সেই ধরনের সম্পর্কটাকে বলে কমেন্সিয়ালিজম। তাহলে মিউচুয়ালিজম এবং কমেন্সিয়ালিজম এখানে এটাও সিকিউর জন্য দেখতে পারো। তাহলে জীবের পরিবেশ থেকে আমরা এই টপিকগুলো, আরও কিছু টপিক আছে, শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ, এই টপিক, এরকম কিছু টপিক আছে। তাহলে এখান থেকে বাস্তুতন্ত্রের উপাদান, বিভিন্ন খাদ্যজাল তৈরি, মিউচুয়ালিজম এবং কমেন্সিয়ালিজম তোমাকে দেখতে হবে। এরপরে আসা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, জীব প্রযুক্তি। অনেকের কাছে অনেক ফেভারিট একটা চ্যাপ্টার না? মানে কিছুই নাই, দুইটা টপিক পড়লে একটা সিকিউ আমরা স্কুলে লিখে আসছি। বিশেষ করে হাফ ইয়ারলি পরীক্ষা থাকতো, হাফ ইয়ারলি পরীক্ষা সিলেবাস কম ছিল, সো এই অধ্যায় থাকলেই কোয়েশ্চেন আসতো। কিন্তু বোর্ড পরীক্ষা যেহেতু তোমার 14টা চ্যাপ্টার, 14টা থেকে 8টা সিকিউ আসবে, সো এই অধ্যায়গুলো থেকে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না আসার চান্সই বেশি। যদি আসে সেক্ষেত্রে কি আসতে পারে? তাহলে এখান থেকে দুইটা টপিক, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচার আসলে অবশ্যই চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। এই কোয়েশ্চেনে তোমার নাম্বার কোনোভাবেই বায়োলজিতে তোমার 50 সিকিউতে 50 আশা রাখতে হবে, 50-এ যাতে 50ই থাকে। তাহলে 50-এ 50 থাকলে তোমার কোন অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে বা কোন অধ্যায়গুলোর কোয়েশ্চেন লিখতে হবে, এমন কোয়েশ্চেন পেয়ে গেছো 8টাতে 8টাই কমন, কি লিখবা? ঝামেলায় পড়ে যাবে না? এটাকে বলা হয় মধুর সমস্যা। মানে এমনিতে না পারলে কোনো সমস্যা নাই, না পারলে টেনে টোনে এইদিকে ওইদিকে ভিক্ষা করে করে সবাই মিলে দেখে দেখে লিখলাম, বা এর থেকে একটু দেখলাম, এর থেকে একটু দেখলাম, ওইভাবেই লিখলাম। এমন একটা ঝামেলা হয়ে যায়, 8টা কোয়েশ্চেন 8টাই পারি, কোনটাকে বাদ দিব? আরে কোনটাকে বাদ দিব, কোনটাকে বাদ, এটা চিন্তা করতে করতে দেখবা 10 মিনিট শেষ।
সো আগে থেকে একটু প্ল্যান করে রাখবা কোন অধ্যায়গুলো আমি বেশি অ্যান্সার করতে পারলে বা কোন ফিগারগুলো আমার সুন্দর হয়, কোনটা আমি এতদিন অ্যান্সার করে আসছি বা কোয়েশ্চেনে আমার হুবহু কমন আসছে কোনটা, এই ধরনের কোয়েশ্চেনগুলোকে আগে সিলেক্ট করবা। তাহলে টিস্যু কালচারের চিত্রসহ ব্যাখ্যা করলে আশা করা যায় 3-এর কোয়েশ্চেন আসলে 3-এ 3 পাওয়া যায়। কিন্তু 4-এর যদি চলে আসে টিস্যু কালচারের ব্যবহার, তুমি যাই লিখো টিচারের কিন্তু মার্ক কাটার চান্স থাকে, মানে তোমাকে 4-এ 4 দেওয়ার চান্স খুবই কম। সো 3-এর জন্য টিস্যু কালচারের সচিত্র ব্যাখ্যা বা ধাপসমূহ আর ব্যবহার হচ্ছে 4-এর জন্য। জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সচিত্র ব্যাখ্যা এবং হচ্ছে এরপর এখান থেকে আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, বাংলাদেশে এটার সাফল্য, টিস্যু কালচারে বাংলাদেশের সাফল্য, এগুলো একটু দেখবে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ না আসলেও কিন্তু এমসিকিউ অবশ্যই 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 আসবে। সো আমরা 14টা চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে দেখাইছি হচ্ছে 14টা চ্যাপ্টারের মধ্যে কোন 14টা চ্যাপ্টারের কোন টপিকগুলো তুমি 5 স্টার গুরুত্ব দিয়ে পড়বা, বা ফাইনাল টাচের মধ্যে কোন টপিকগুলোকে রাখবা, কোন টপিকগুলোকে তুমি একটু স্কিপ করতে পারো বা বাদ দিতে পারো। 14টা চ্যাপ্টারের মধ্যে আমার পার্সোনালি এটা হচ্ছে তুমি 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, এরপরে যদি 8 থেকে কোয়েশ্চেন পাও 8, এরপরে 10, এই ধরনের চ্যাপ্টারগুলো তুমি অ্যান্সার করতে পারো। তাহলে এগুলো থেকে ফিগার আসলে তোমার নাম্বার পাওয়ার চান্স, তোমার ফিগার আসলে নাম্বার পাওয়ার চান্সটা বেশি থাকে। সো এই চ্যাপ্টারগুলো তুমি যদি সিলেক্ট করতে পারো তাহলে 4 মার্কস পর একটা চান্স থাকে, মানে 50-এ 50 ইজিলি পেয়ে যাবা। বা তুমি এই ক্লাসটা করার পর দেখলে 8টাতে 8টাই কমন, তুমি ঝামেলায় পড়ে যাবা কোন 8টাকে তুমি 5টাকে সিলেক্ট করবা, আবার দেখি আবার 8টার মধ্যে 8টাই লিখে আসবা। সো আমরা শেষ করি, আমরা মোটামুটি তোমাদেরকে দেখাইছি এখান থেকে আমরা কোন এখানের মধ্যে এখন আসা হচ্ছে আমরা মোটামুটি সব কিছু নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে পরীক্ষার যেহেতু বেশি দিন বাকি নাই, মানে আমি ক্লাসটা যখন তোমরা পাচ্ছ এর কিছুদিন পরে তোমাদের, কিছুদিন 10-15 দিন পরেই তোমাদের পরীক্ষা। সো বায়োলজিটাকে একটু গুরুত্ব দাও। আমরা ম্যাক্সিমামই হচ্ছে এতদিন বায়োলজি না পড়ে আসছি, সো তাদের জন্য এটা একেবারে কি বলতে পারো আলাদিনের চেরাগ হিসেবেও কাজ করতে পারে। মানে এই টপিকগুলো একটু দেখো, আশা করা যায় এখান থেকে কোয়েশ্চেন ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবা। সো এখান থেকে তুমি যদি যা বলতেছি, যেভাবে বলতেছি, এর ফিল সায়েন্স ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো ক্লাস পেয়ে যাবা। কোনো টপিকে প্রবলেম থাকলে বা এই ক্লাসটা যেখানে দেখবে সেখানে কমেন্ট করে করতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওইখানে আমি তোমার যে টপিকের প্রবলেম সেটা সলভ করার জন্য, সেটা ছবি তুলে হোক বা ভিডিও থাকলে ভিডিও দিয়ে হোক, যেভাবে হোক সলভ করার চেষ্টা করবো। সো ফিল সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফিল সায়েন্স পেজে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। সো ক্লাসগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, কারণ এতদিন আমরা অনেকেই বায়োলজি পড়ি নাই বা অনেকে অনেক বেশি পড়ছি। সো যারা বেশি পড়ছি তাদের জন্য এই ক্লাসটা যেমন দরকার, যারা পড়ি নাই তাদের জন্যও দরকার। যারা বেশি পড়ছি তারা কোন টপিকগুলোকে ফাইনাল টাচে রাখবো সেটার জন্য, আর যারা পড়ি নাই তারা কোনগুলা আমি পড়ে পরীক্ষা দিতে যাব। মানে এক কথায় বলতে গেলে এই টপিকগুলো না পড়ে তুমি কোনোভাবেই পরীক্ষা দেওয়ার সাহস করবা না। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।